আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু জানাচ্ছি নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে 7.2। গত ক্লাসে আমরা পরন্ত বস্তুর যে সূত্র ছিল, মানে গ্যালিলিও সাহেবের যে তিনটা সূত্র ছিল, সেই তিনটা সূত্র থেকে আমরা কি অনুসিদ্ধান্ত আসতে পারি সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেই সূত্রের সাথে আমাদের গতির যে সমীকরণগুলো ছিল সেই সমীকরণগুলো কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি। তো যদি আমরা এই দুইটা জিনিসকে কম্পেয়ার করতে পারি, তাহলে আমাদের আর নতুন করে সূত্র মুখস্থ করতে হবে না। আমি তোমাদের এই অধ্যায়ের প্রথমে বলেছিলাম যে আমরা এই অধ্যায়ে এই এই চারটি সমীকরণ ব্যতীত আর কোনো সূত্র মনে রাখবো না। পরন্ত বস্তুর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার জন্য এই গতির এই সমীকরণগুলোকে আমরা মডিফাই করে পরন্ত বস্তুর সমীকরণে পরিণত করব, যার মাধ্যমে আমাদের আর নতুন করে সূত্র মনে রাখতে হবে না এবং আমরা ম্যাথগুলো খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি যে গতির সমীকরণের সাথে পরন্ত বস্তুর সমীকরণের যে সম্পর্কগুলো সেগুলো নির্ণয় করা। তো দেখো, পরন্ত বস্তুর যে সমীকরণগুলো ছিল, দেখো হচ্ছে আমরা আগে বুঝি যে পরন্ত বস্তুর সূত্র আসলে কি, পরন্ত বস্তুর সূত্রের উদ্দেশ্য আসলে কি। দেখো, ধরো এইটা হচ্ছে একটা বিল্ডিং, এইটা হচ্ছে ধরো ভূমি, ভূমি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার এই বিল্ডিং এর উচ্চতা ধরো 20 মিটার। দেখো, এই আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে একটা বিল্ডিং, তো এইটা হচ্ছে একটা বিল্ডিং। এখান থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিব, তাহলে এই বস্তুটা সোজা নিচে এসে আঘাত করবে। তাহলে কি হবে, আস্তে আস্তে হচ্ছে এর বেগ বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 হারে বাড়তে থাকবে। ঠিক আছে, ত্বরণের সংজ্ঞা কি ছিল? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে সময়ের সাথে আহ, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ এর বৃদ্ধি পাবে। এর অর্থ হচ্ছে জি এর মান এত, এর অর্থ হলো প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে। তার মানে যত সময় যাবে এর বেগ ততই বৃদ্ধি পাতে থাকবে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে নোট আকারে তোমরা লিখে রাখতে পারো যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড এর অর্থ। এটা অবশ্য তোমাদের 2 মার্কের কোশ্চেনের মধ্যেও আসে। তো আমরা এখানে বুঝলাম যে আসলে একটা বস্তু উপর থেকে ফেলে দিলে কি ঘটে। সুতরাং আমাদের হচ্ছে এখান থেকে মূল যে বিষয়টা আমাদের দরকার হবে সেটা হচ্ছে উপর থেকে কোনো বস্তু ফেলে দিলে, উপর থেকে কোনো বস্তু ফেলে দিলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। এতটুকু আমাদের হচ্ছে এই ঘটনা থেকে দরকার। উপর থেকে একটা বস্তু দিলে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায়, আর এই বেগ বৃদ্ধিকে কি বলে? একে বলে ত্বরণ। ঠিক আছে, আর দেখো, আমরা আগে শিখেছিলাম যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। একটি গাড়ি যদি স্থির অবস্থান মানে আদি বেগ 0 সেখান থেকে যাত্রা শুরু করে এবং এখানে শেষ বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তার মানে প্রতি সেকেন্ডে একটু 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 করে এর বেগ বৃদ্ধি পাওয়া শুরু করছে। তার মানে এই ঘটনাতেও এখানেও বেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখানেও হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে কোনো বস্তু ফেলে দিলে বেগ বৃদ্ধি পাচ্ছে,
এখানেও বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার হরাইজন্টাল, বেগ বৃদ্ধি পাচ্ছে এই রেখা বরাবর। আর কোনো বস্তুকে যদি ফেলে দিই তাহলে এর বেগ বৃদ্ধি পাচ্ছে উপর থেকে নিচের দিকে। তো এই হচ্ছে দুইটা ঘটনা। এই যে এইখানে যে বেগ বৃদ্ধিটা, এই বেগ বৃদ্ধিকে আমরা জি দ্বারা প্রকাশ করি, আর এই দিকে যে বেগ বৃদ্ধি পাইতেছে এইটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। তো এই দুইটা জিনিসের তোমরা হচ্ছে আহ মিল কোথায় সেটা বুঝতে পারছো? যে উপর থেকে ফেলে দিলে এর বেগ বৃদ্ধি পায়, এবং যখন একটা গাড়ি স্থির অবস্থান থেকে একটা বেগ লাভ করে, সেখানেও প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এই দুইটাকে আমরা হচ্ছে তুলনা করে একটা আরেকটা রিপ্লেস করে এই সূত্রটা লিখতে পারি। এইটাই বোঝানোর জন্য তোমাদের লিখলাম। এবার আসো যে মন্দন কি। তো এইটা কি ত্বরণ ছিল না? এটা ছিল ত্বরণ, ত্বরণ এ। তাহলে আমরা এ কে জি দ্বারা রিপ্লেস করতে পারি, ত্বরণকে অভিকর্ষ ত্বরণ দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। তো এর আগে আমরা দেখলাম যে একে কেন আমরা জি দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে, এতটুকু বুঝলাম। এবার আমরা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ত্বরণের সাথে অভিকর্ষ ত্বরণের মিল দেখলাম, অভিকর্ষ ত্বরণের মিল, ঠিক আছে, এতটুকু আমরা হচ্ছে এতক্ষণ দেখলাম। এখন দেখবো আরেকটা ঘটনা। ধরো এখানে একজন বালক একটা বস্তুকে ছুঁড়ে মারলো এইভাবে। তো তোমাদের এখানে অবশ্য এইভাবে ছুঁড়ে মারে না, এটা ইন্টারমিডিয়েটে তোমার এইভাবে ছুঁড়ে মারে। তোমাদের ক্লাস 9-এ কোন একটা বস্তুকে তারা সোজা উপরের দিকে ছুঁড়ে মারে, আমার হইল না, সোজা হচ্ছে একেবারে মাথা বরাবর এইভাবে ছুঁড়ে মারে। আইডিয়াল কেস ধরা হয় যে সে মাথা বরাবর একবার সোজা উপরের দিকে ছুঁড়ে মারে। তো এই ক্ষেত্রে কি হয় দেখো, অভিকর্ষ ত্বরণ কিন্তু জি নিচের দিকে, আর সে ছুঁড়ে মারলো ওপরের দিকে। এবং একটা বালক যখন ওপরের দিকে কোনো কিছুকে ছুঁড়ে মারে, সে একটা বল দিয়ে, একটা শক্তি দিয়ে ওপরের দিকে ছুঁড়ে মারে, তখন কি তার আদিবেগ থাকে। ধরো আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আদিবেগ তার 20 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড হওয়ার কারণ কি বুঝতে পারছো? কারণ একটা বস্তু যখন এখানে একটা বেগ পাইলো 20 মিটার পার সেকেন্ড, এই বেগটা পাইতে 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 সে যখন তার বেগ শূন্য হয়ে যায়, তারপর সে কিন্তু মাটিতে আবার ব্যাক করে। তো এখান থেকে এখানে একটা বেগ নিয়ে যাইতেছে, এখানে শূন্য হওয়ার কারণ হচ্ছে যে তাকে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানতেছে। এখানে একটা তাকে বেগ দিয়ে উপরের দিকে পাঠানো হয়েছে, অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে টানার কারণে আস্তে আস্তে তার বেগটা হ্রাস পাচ্ছে, এবং এক পর্যায়ে যখন তার বেগটা শূন্য হয় তারপরে সে নিচের দিকে পড়তে থাকে। তো এখানে কি হইলো, যে উপরে একটা বস্তুকে আমি ছুঁড়ে মারলাম, কিন্তু সে নিচের দিকে পড়তেছে। তো এই ঘটনায় কি হয়, এই ঘটনায় তার বেগ হ্রাস পায়, বেগ হ্রাস পায়। এখান থেকে আমাদের এতটুকু বোঝার জিনিস, এতটুকু আমরা নিলাম যে কি হইলো। এখান থেকে একটা বেগ দিয়ে আমি ছুড়ে মারলাম, তার বেগটা শূন্য হওয়ার পর সে আবার মাটিতে ব্যাক করলো, তার মানে এই ঘটনা হচ্ছে বেগ হ্রাস পাচ্ছে। আর আরেকটা যদি আমরা হচ্ছে আবার সেই গাড়ির কথা চিন্তা করি, এই গাড়িটি এবার আর স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতেছে না। এবার এর আদিবেগ ধরলাম যে 20 মিটার পার সেকেন্ড, এবং সামনে একটা রেল লাইন দেখে সে একটা সামনে রেল লাইন দেখলো, রেল লাইন, হঠাৎ সে রেল লাইন দেখে এখানে ব্রেক করে। তো গাড়িটি যখন এই পয়েন্টে হচ্ছে ব্রেক করে, তখন আসলে কি ঘটে, এর এখানে শেষ বেগ 0 হয়ে যায়। ফার্স্টের একটা বেগ ছিল, তারপর ব্রেক করার কারণে তার শেষ বেগ 0 হয়ে গেল। তাহলে এই ঘটনায় কি ঘটলো, এই ঘটনাতেও বেগ হ্রাস পেল, বেগ হ্রাস পেল। আর আমরা বেগ হ্রাসকে কি বলেছিলাম, যে যখন একটা বস্তু বেগ থেকে
তার হচ্ছে বেগ 0-তে পরিণত হইল। এখানে যে বেগের পরিবর্তনটা, সেই বেগের পরিবর্তনকে আমরা বলেছিলাম বেগ হ্রাসের হারকে আমরা কি বলেছিলাম, মন্দন। তার মানে এখানে মন্দন ঘটে। মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। এখানে এর চিহ্ন কি আসে, সামনে মাইনাস দিয়ে সামথিং একটা কিছু একটা আসে, ঠিক আছে না? এখানেও কি ঘটলো, বেগ হ্রাস পায়, তার মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। তার মানে মাইনাস জি। এখানে যদি মাইনাস এ হয় তাহলে এখানে কি আসবে, জি এর মান মাইনাস সামথিং হবে। এই তাহলে দেখো কি ঘটলো, যে যখন আমরা কোন একটা বস্তুকে নিক্ষেপ করব তখন এর মান আসবে জি, জি এর মান আসবে কত, মাইনাস সামথিং। একইভাবে যখন কোনো বস্তুর গাড়িটির মন্দন ঘটে তখনও এর মান আসবে মাইনাস সামথিং। তার মানে এখানে মিলটা কি আসলে, যখন আমরা বস্তুকে ফেলে দিব পরন্ত বস্তুর ক্ষেত্রে এর সাথে জি এর সম্পর্ক, একইভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও এর সাথে জি এর সম্পর্ক। যদি এখানে মাইনাস আসে এখানেও মাইনাস আসে। তো এত কি আমাদের আসলে তাহলে হচ্ছে, যদি আমরা এখন কনক্লুশনে আসি, তাহলে আমাদের এত কিছু আর মাথায় রাখার দরকার নাই। আমরা শুধু মাথায় রাখবো যখন এ পজিটিভ তখন জি পজিটিভ, যখন এ নেগেটিভ তখন জিও নেগেটিভ। ঠিক আছে, এতটুকু মনে রাখলে আমাদের জন্য এনাফ। তো দেখো আমরা হচ্ছে কি সিদ্ধান্তে আসতে পারি, সিদ্ধান্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের একে আমরা জি দ্বারা রিপ্লেস করব। এইটা তুমি এইটা অবশ্য তোমাদের ম্যাথ ম্যাথ কতটুকু হয়েছে কিনা সেটারও হচ্ছে একটা চিহ্ন। যখন তোমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে তখন জি হবে পজিটিভ, ঠিক আছে, এ পজিটিভ থাকবে, জি জিও হচ্ছে পজিটিভ থাকবে, জি এর মান পজিটিভ আসবে। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের, আমরা কি দেখলাম, যে যখন মন্দন হয় তখন হচ্ছে এর মান নেগেটিভ হয়। একইভাবে যখন বস্তুকে নিক্ষিপ্ত করা হবে তখন জি এর মান নেগেটিভ আসবে। ঠিক আছে, তখন আমরা তাহলে এ কে জি দ্বারাই রিপ্লেস করব। জাস্ট এর মান আসবে, এর মান মন্দনের ক্ষেত্রে কি আসে, এর মান যখন নেগেটিভ হয় জি এর মানও, জি এর মানও তখন তখন নেগেটিভ। সুতরাং উভয় ক্ষেত্রে যদি আমরা এ কে জি দ্বারা রিপ্লেস করি, সেটা হোক পরন্ত বস্তু আর সেটা হোক নিক্ষিপ্ত বস্তু, তাহলে আমাদের সূত্রের কোনো সমস্যা হবে না। জাস্ট আমরা হচ্ছে জি এর মানটা নেগেটিভ আসলে বুঝবো বস্তুটি নিক্ষিপ্ত হয়েছে, জি এর মানটা পজিটিভ আসলে আমরা বুঝবো হচ্ছে সেই বস্তুটা পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো এখন আমরা দেখো সূত্রটাকে পরিবর্তন করি। আমাদের গতিসূত্র ছিল v ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তো এইটা ছিল কি, এইটা আমরা দুই দুই কেজি লিখছিলাম না, যে ফার্স্ট কেজেও যখন আমরা হচ্ছে ত্বরণের ম্যাথ করছিলাম তখন আমরা এই সূত্র লিখছিলাম, যখন মন্দনেরও ম্যাথ করছিলাম তখন আমরা একই সূত্র ব্যবহার করছিলাম। ঠিক একইভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রেও আমরা হচ্ছে পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এ কে জি দ্বারা রিপ্লেস করলে আমাদের ম্যাথের কোনো সমস্যা হবে না। একইভাবে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে রিপ্লেস করবো এটাকে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জি টি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু প্রথম একটা সূত্র। তারপরে দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা দেখো এস ইকুয়ালস টু ইউ প্লাস, আচ্ছা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, আমরা হচ্ছে সূত্রটা পাশাপাশি লিখি তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। এইটা হচ্ছে ত্বরণের সমীকরণ এই পাশে, আর এই পাশে হচ্ছে পরন্ত বস্তু। তো এই পাশে কি ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি
এই পাশে হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এই পাশে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই পাশে হবে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ, এই পাশে হলো হাফ জিটি স্কোয়ার। এই পাশে যেটা আমাদের রৈখিক সরণ ছিল সেটাকে যখন আমরা উপর থেকে নিচের দিকে ফেলতেছিলাম, দেখো রাস্তার ক্ষেত্রে কি হয়েছিল, যে এটা হচ্ছে তোমার একটা সমতল বরাবর হচ্ছে যাইতেছিল, এটাকে আমরা সরণ দূরত্ব হিসাবে এস 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 দিয়ে তোমার হচ্ছে ডিনোট করতাম। তো একইভাবে যখন উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিচ্ছি তখন এটা আমরা হাইট দ্বারা হচ্ছে হাইটের থেকে আমরা এস নিব, ঠিক আছে। তো এখানে এস কে এস দ্বারা রিপ্লেস করছি। তারপরে তৃতীয় সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2, এর জায়গায় কি হবে জি জি, আর এস এর জায়গায় এইচ, 2gh। 4 নম্বর আসলে এইটা তেমন আমাদের প্রয়োজন হবে না। ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু ভি, আর এস এর জায়গায় আমরা কি লিখবো, এস এর জায়গায় লিখবো এইচ কে লিখবো ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। তো আমি আসলে সরাসরি এটাই বলতে পারতাম যে আমরা এর জায়গায় জি লিখবো আর এস এর জায়গায় এইচ লিখবো, এতটুকু বললে তোমাদের জন্য এনাফ ছিল। কিন্তু এটা আসলে কেন লিখবো, এইটা যদি একটু বুঝি তাহলে হচ্ছে আমাদের জন্য সূত্রগুলো মনে রাখা সহজ হবে এবং আমাদের মধ্যে থেকে বিশ্বাস আসবে যে এর জায়গায় জি লিখলে আর এস এর জায়গায় এস লিখলে পরন্ত বস্তুর ক্ষেত্রে ম্যাথগুলো করার জন্য কোনো সমস্যা হবে না। এবং একইভাবে আমরা এটা ত্বরণের সমীকরণ হিসেবে লিখছি, একইভাবে যদি বন্ধনের সমীকরণ লিখতাম আমরা কিন্তু এর সূত্রগুলো সেম রাখছিলাম, শুধু মনে রাখবো যে এর মানগুলো সব নেগেটিভ আসবে, এখানে যত এর মান আছে বন্ধনের ক্ষেত্রে কি নেগেটিভ আসবে। একইভাবে পরন্ত বস্তুর সূত্র হিসেবে আমরা এগুলো লিখছি, ঠিক আছে। তো যখন আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র করব তখন কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ আমরা তোমাদের বোর্ড কোশ্চেনে দেখেছি যে নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ তোমাদের অনেক আসে। তো একইভাবে নিক্ষিপ্ত বস্তুর কি হবে, আমাদের সূত্র সেম রাখবো আমরা, শুধু জি এর মানটা নেগেটিভ আসবে, ঠিক আছে। তো এই কারণে আসলে তোমাদের এই দুইটা ঘটনার প্রেক্ষাপট একটু বুঝাই বলা। তো আমি চেষ্টা করছি যে ঘটনাটার প্রেক্ষাপট একটু বর্ণনা করার জন্য, কিন্তু তোমাদের ওই প্রেক্ষাপটটা না মনে রেখে আমি এটা জাস্ট বললাম তোমাদের ভেতরে যাতে বিশ্বাসটা আসে, কনফিডেন্সটা আসে, এর জন্য তোমরা জাস্ট শুধু এইগুলা মনে রাখবা যে এর জায়গায় আমরা হচ্ছে শুধু জি লিখবো আর এস এর জায়গায় এস লিখবো, সেক্ষেত্রে ত্বরণ এবং মন্দনের এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একইভাবে পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্র যদি ব্যবহার করে সেখানেও কোনো সমস্যা হবে না। তো এতটুকু বিশ্বাসের জন্য আজকের ক্লাসটা একটু বড় করা হলো। তো এর পরবর্তীতে আমরা পরন্ত নিক্ষিপ্ত বস্তু রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।